আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। সাথে রয়েছি বরাবরের নেই আমি শাকিল হাসান মৃদুল। প্রথমে আমি জানতে চাইবো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু দ্রুত সময়ের ভিতরে জানিয়ে দেন। আরেকটা বিষয় একটু জানিয়ে দেন, কে কোথা থেকে ক্লাসটাতে যুক্ত হয়েছেন। আমরা খুব দ্রুত সময়ের ভিতরেই মূল ক্লাসে প্রবেশ করব। আর আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব, এরপর আর আপনার এই নদ নদী নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নদ নদী। সবাই দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যান এবং আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন সবকিছু ওকে রয়েছে কিনা এবং আপনি কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছেন। আর আজকের ক্লাস করলে ইনশাল্লাহ নদ নদী নিয়ে কারো আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, আর যারা যুক্ত হয়েছেন তারা প্রতিদিনের ন্যায় সবাই হচ্ছে কি করেন, যে ক্লাসটা আগে কি করেন, সবাই শেয়ার করে তারপর হচ্ছে শেয়ার ডান লিখে জানান। সবাই এই কাজটা করে ফেলেন দ্রুত। আমি বেশি সময় নিব না, খুব দ্রুতই মূল ক্লাসে প্রবেশ করবো। আমার জায়গা থেকে আমি ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি যেন সবাই যুক্ত হওয়ার সুযোগটা পায়। সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করে দেন। অনেকেই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দেন এবং সবাই প্রতিদিনের ন্যায় যে কাজটা করেন, ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে জানান। আর আপনারা তো এই ক্লাসের পিডিএফ গুলো পরবর্তীতে পেয়ে যান যারা ক্লাসটা শেয়ার করেন। দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে জানান। ওকে, সবকিছু ক্লিয়ার রয়েছে, ধন্যবাদ। সবাই দ্রুত প্রতিদিনের ন্যায় ক্লাসটা শেয়ার করে ডান লিখে জানান। ওকে, আজকে দেখেন আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। তাহলে এটা আমরা আজকের ক্লাসে একদম খুব সুন্দর করে ক্লিয়ার করব এবং এরপর এটা থেকে প্রশ্ন আসলে কারোরই কি হবে না, উত্তর করতে আর ঝামেলা হবে না। আমরা খুব অল্প সংখ্যক যুক্ত হয়েছি, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন দ্রুত। সবাই শেয়ার করে দেন যেন আপনার বন্ধুরাও শুভাকাঙ্ক্ষীরাও ক্লাসটাতে যুক্ত হতে পারে। আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিয়েছি, সবাই একটু শেয়ার করে দেন। অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন, যশোর থেকে, ময়মনসিংহ থেকে, তারপর সিলেট থেকে যুক্ত হয়েছেন। সবাই যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছে প্রথম কাজ ক্লাসটা শেয়ার করবেন এবং শেয়ার ডান লিখে কমেন্টে জানাবেন। ওকে, আজকে দেখেন আমরা সবাই যুক্ত হতে থাকুক, মানে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের যে প্রাসঙ্গিক বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি। সবাই যুক্ত হতে থাকুক। দেখেন আমাদের যেই বিজয় যাত্রার প্রতিদিনের ফ্রি ক্লাসের টাইম হচ্ছে রাত 9টা। ক্লাস টাইম হচ্ছে রাত 9টা এবং আপনাদের প্রতিদিন ফ্রি এক্সাম সেটা হয় কয়টায়, রাত 8টায়। এবং এই ক্লাসগুলো আমরা জানি যে ফেসবুকের নীতিমালায় হচ্ছে 1 মাস পর হচ্ছে লাইভ ভিডিওগুলো কি হয়, অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। তাই আমরা আপনাদের জন্য এই যে বিজয় যাত্রা ইউটিউব যে প্ল্যাটফর্মটা রয়েছে এইটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে হচ্ছে আমরা ক্লাসগুলো আপলোড দিয়ে রাখবো আপনাদের জন্য। ওকে, আমরা কিন্তু খুব অল্প সংখ্যক যুক্ত হয়েছি, সবাই একটু শেয়ার করে দিলে বাকিরাও যুক্ত হতে পারবে। আমি এক কথা অনেকবার বলছি, আপনারা একটু দ্রুত সেই কাজটা করে ফেলেন। তাহলে যেটা বললাম, সবাই হচ্ছে আমাদের বিজয় যাত্রা এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে হচ্ছে আপনারা এই ক্লাসগুলো পরবর্তীতেও পেয়ে যাবেন। তো দ্রুত সবাই যুক্ত হই, তারপরে আমি ক্লাসে চলে যাচ্ছি। দেখেন নদ নদী পড়ার আগে আমাদের যে টার্মটা সম্পর্কে একটু হলেও ধারণা রাখতে হবে। নদ নদী থেকে প্রশ্ন কিভাবে হয় এইটা আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? দেখেন আমরা মূল ক্লাসে চলে যাই। নদ নদী থেকে প্রশ্ন হয় কিভাবে, দেখেন নদীর উৎপত্তি স্থল কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়। দেখেন নদীর উৎপত্তি স্থল, তারপর হচ্ছে নদীর মিলনস্থল, নদীর বিশেষ বৈশিষ্ট্য, উপনদী
শাখা নদী। তো এই যে টার্মগুলো, এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এখন দেখেন আরো নদীর যে বিশেষ তথ্যের মাঝে আছে যে নদীর কোনটা শাখা নদী উপনদী। যেমন ধরেন এই জায়গা থেকে এই পাহাড়, এটা আমরা ধরে নিই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। তো এই জায়গা থেকে একটা নদীর উৎপত্তি হলো, এই জায়গা থেকে একটা নদীর উৎপত্তি হলো, নিচের দিকে প্রবাহিত হচ্ছে, স্রোতটা হচ্ছে নিচের দিকে। তাহলে এই অংশটুকু হচ্ছে নদীর উৎপত্তি স্থল, এই অংশটি হচ্ছে নদীর উৎপত্তি স্থল, এই অংশটুকু। তারপর দেখেন এই পাশ দিয়ে অন্য একটা উৎস থেকে, এই একটা উৎস থেকে আরেকটা নদী উৎপত্তি হয়ে এই স্রোতের সাথে মিশে গেল এবং এই স্রোতটা যেদিকে প্রবাহিত হচ্ছে ওই দিকেই প্রবাহিত হওয়া শুরু করলো। তাহলে এইটা হচ্ছে এই নদীর সাপেক্ষে, এই নদীটা হবে এই নদীর উপনদী। তাহলে উৎপত্তি স্থল থেকে এই নদীটা প্রবাহিত হচ্ছিল নিচের দিকে, এই জায়গা থেকে আরেকটা নদী অন্য একটা উৎস থেকে উৎপত্তি হয়ে এই নদীর সাথে মিশে গেল, এইটা হবে কি নদী? উপনদী। এটা হবে এই নদীর সাপেক্ষে এটা উপনদী। ওকে, তারপর দেখেন এইখানে হচ্ছে একটা পাহাড়, এই নদীটা প্রবাহিত হতে হতে এই দিক থেকে আসার পর একটা পাহাড় বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে এই দুই পাশ দিয়ে হচ্ছে এই নদীর স্রোতটা নিয়ে বের হয়ে গেল, মানে হচ্ছে এই স্রোতটা নিয়ে বের হয়ে গেল, এই নদীর যে স্রোতটা ছিল এইটা নিয়ে দুই পাশ দিয়ে বের হয়ে গেল। এই নদীর সাপেক্ষে এটা হচ্ছে শাখা নদী। এই টার্মগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। ওকে, এই টার্মগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। অবশ্যই এই টার্মগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে। দেখেন যে জায়গায় দুই বা ততোধিক নদী একসাথে মিলিত হলো, এই জায়গায় এইটাকে বলা হয় নদী সঙ্গম, নদী সঙ্গম। তারপর নদীর শেষ ঠিকানা হচ্ছে বড় কোনো জলাশয় বা বড় কোনো সমুদ্রে মহাসাগরে পতিত হয়। তাহলে এই যে অংশটুকু, যে অংশে সাগরের সাথে মিলিত হলো, এই অংশে এইটা হচ্ছে সাগরের সাথে এই অংশে মিলিত হলো, এইটা হচ্ছে মোহনা। এই অংশটুকুকে বলা হয় মোহনা, যেই জায়গায় হচ্ছে আপনার সাগরের সাথে মিলিত হয়। তারপর এই যে দুইটা নদীর মাঝখানের যে ভূমি, এটাকে বলা হয় দোয়াব। দুই নদীর মধ্যবর্তী ভূমি, এইটাকে বলা হয় দোয়াব। এই টার্মগুলো একটু সুন্দর করে শিখবেন যেন এইগুলো থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারেন। কোনটা উপনদী, শাখা নদী, দোয়াব, মোহনা, নদী সঙ্গম। আশা করি এইটা সবার ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করছি এইটা ক্লিয়ার হয়েছে। কোন বিষয়ের ক্লাস হচ্ছে আজকে? হচ্ছে নদ নদী। ওকে, নদ এবং নদীর পার্থক্য আপনারা জানেন, কারণ হচ্ছে নদ এবং নদীর তেমনি কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ব্যাকরণগত পার্থক্য রয়েছে। যে নদটা আমরা কি হিসাবে কনসিডার করি? পুরুষবাচক শব্দ, আর নদীটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো ঠিক আছে, এইটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ওকে, এইটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে প্রশ্ন আসে কোথা থেকে? যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেই, দ্রুত একটু শেয়ার করে দিয়ে। দেখেন প্রশ্ন আসে কোত্থেকে? উৎপত্তি স্থল, মিলনস্থল, বিশেষ বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে উপনদী, শাখা নদী। এরপর অন্য একটা উৎস থেকে এসে যদি নদীর স্রোতের সাথে মিলিত হয়, এটা হচ্ছে উপনদী। তারপর যে জায়গায় দুই বা ততোধিক নদী একসাথে মিলিত হয়, এটা হচ্ছে নদী সঙ্গম। তারপর দুই নদীর, এই দুইটা নদীর মধ্যবর্তী ভূমি, সেটা হচ্ছে দোয়াব। তারপর এই যে দুই পাশ দিয়ে স্রোত নিয়ে যে বের হয়ে যায়, এটা হচ্ছে শাখা নদী। আর যেখানে সমুদ্রের সাথে মিলিত হয়, এটা হচ্ছে মোহনা। আর যে জায়গা থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে উৎপত্তি স্থল। আশা করি এটা ক্লিয়ার আমাদের। এখন দেখেন নদীর পর্যায় কয়টা? নদীর পর্যায় হচ্ছে তিনটি। নদীর পর্যায় কয়টি? নদীর পর্যায় হচ্ছে তিনটি। এক, ঊর্ধ্বগতি, দুই মধ্যগতি, তিন নিম্নগতি। এটা আমরা একটু মনে রাখবো। ওকে, ঊর্ধ্বগতি, মধ্যগতি আর হচ্ছে নিম্নগতি। আশা করি এইটা আমাদের সবার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না? আরেকবার একটু বলেন। দেখেন কোন জায়গা থেকে প্রশ্ন হয়? উৎপত্তি স্থল, মিলনস্থল, বিশেষ বৈশিষ্ট্য আর হচ্ছে উপনদী, শাখা নদী। এখন দেখেন এই উৎস থেকে একটা নদী, একটা
কি থেকে উৎপত্তি হয়? একটা হচ্ছে যে হিমবাহ বা হচ্ছে অনেক উঁচু পর্বত যে জলধারা আছে এখান থেকে নদীগুলোর উৎপত্তি হয়। তাহলে এই জায়গা থেকে উৎপত্তি হলে হচ্ছে এটা হচ্ছে উৎপত্তি স্থল। অন্য একটা উৎস থেকে আরেকটা নদী উৎপত্তি হয়ে যদি এই নদীর সাথে মিশে, মানে স্রোতের সাথে মিশে যায়, মানে ওই স্রোতটা যে দিক দিয়ে যাচ্ছে এই দিকে যায়, এটা হচ্ছে উপনদী। তারপর দুই বা ততোধিক নদী একসাথে মিলিত হওয়ার স্থানটা হচ্ছে নদী সঙ্গম। কি সেটা? নদী সঙ্গম। আর দেখেন নদী এই জায়গায় এসে পাহাড়ে বা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকম্প, জলোচ্ছ্বাস এগুলার ফলে নদীর গতিপথ যদি চেঞ্জ হয়, দেখেন দুই দিক দিয়ে দুইটা স্রোত নিয়ে বের হয়ে গেছে, এইটা হচ্ছে কি নদী? শাখা নদী। আর যে জায়গায় সমুদ্রের সাথে নদী মিলিত হয় এই অংশ হচ্ছে মোহনা। আর নদীর পর্যায় হচ্ছে তিনটি, ঊর্ধ্বগতি, মধ্যগতি আর হচ্ছে নিম্নগতি। আর এইগুলো আশা করি আমাদের ক্লিয়ার। দুই নদীর মধ্যবর্তী ভূমি হচ্ছে দোয়াব। এখন দেখেন আমাদের এই টার্মটা আশা করি এখন ক্লিয়ার হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন দেখেন, কার্প জাতীয় বাংলাদেশে কোন নদীতে কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? প্রাকৃতিক ভাবে, আচ্ছা বোঝা যাচ্ছে না যেটা, সেটা এই করে দিচ্ছি। ওকে, দেখেন নদীর মিলনস্থল সবগুলোই, দুই নদীর মিলনস্থল একসাথে মিলিত হওয়ার ওই জায়গাটুকুকে বলা হয় নদী সঙ্গম, দুই বা ততোধিক নদী। এখন দেখেন কোন নদীতে কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? দেখেন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যে নদীগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ। এখন আসেন বাংলাদেশের যারা এখনো ক্লাসটা শেয়ার করেননি দয়া করে ক্লাসটা হচ্ছে একটু কি করেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, আপনার বন্ধুদের মেনশন করে দেন যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে এবং এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। আজকের ক্লাসের পর আপনাদের নদ নদী নিয়ে ইনশাল্লাহ কোনো ঝামেলা থাকবে না, পরীক্ষা আসলে উত্তর করতে পারবেন। দেখেন আচ্ছা গোলাপি কালারের বোঝা যায় না, আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে হলুদ লিখলে আশা করছি বুঝতে পারবেন। তো এই প্রশ্নের উত্তরটা সবাই করে ফেলেন। এখন আমরা বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ নদ নদী এইগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর একটার পর একটা আমরা আলোচনা করে যাব। এখানে যেহেতু শুধু আসছে কোন নদী? হালদা নদী, এইটা আমরা আলোচনা করব এখন। দেখেন হালদা নদী বাংলাদেশের একটি লয়াল নদী। এই জায়গাটা হচ্ছে খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গ থেকে যেই নদীটার উৎপত্তি এই নদীটার নাম হচ্ছে হালদা। দেখেন তো কোন জায়গায়? খাগড়াছড়ির যে বদনাতলী পর্বতশৃঙ্গ আছে এই শৃঙ্গ থেকে উৎপন্ন নদীটার নাম হচ্ছে হালদা নদী। এবং এই হালদা নদীর উৎপত্তি হচ্ছে বাংলাদেশে। এই নদীর উৎপত্তি এবং শেষ দুইটাই হচ্ছে বাংলাদেশের ভিতর, বাংলাদেশের অভ্যন্তরে এই দুইটা নদী। আমরা জানি বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টি? 57টি। ভারতের সাথে হচ্ছে 54টি, মায়ানমারের সাথে হচ্ছে 3টি। ভারত, 3টি হচ্ছে মায়ানমার। তাহলে এই প্রশ্নটার উত্তর দেখেন, এই প্রশ্নটার উত্তর কোন নদীতে কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? উত্তর করে ফেলেন তো দ্রুত। এখনো যারা ক্লাসটা শেয়ার করেননি দ্রুত ক্লাসটা কি করেন, শেয়ার করে দেন দ্রুত। এখনো যারা ক্লাসটা শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দেন। নদ নদী সম্পর্কিত সকল প্রবলেম আজকের ক্লাসে সলভ হয়ে যাবে আমাদের। যারা এখনো শেয়ার করেননি তারা দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করে ফেলেন। এখনো কিন্তু আমরা ক্লাসের মূল যে অংশ সেটাতে কিন্তু প্রবেশ করিনি। ওকে, তাহলে এইটার উত্তর কি হবে? এইটার উত্তর হবে হালদা। আপনারা সবাই সঠিক উত্তর করেছেন, ঠিক আছে? সবাই সঠিক উত্তর করেছেন, এটা হচ্ছে হালদা। এটার উত্তর হচ্ছে হালদা। বাংলাদেশের কোন নদীতে কার্প জাতীয় মাছের রেণু প্রধান উৎস? এটা হচ্ছে হালদা নদীতে। ওকে, এটা হচ্ছে হালদা। এরপর আসেন পরের প্রশ্ন, নিচের কোন নদীগুলোর উৎপত্তি এবং সমাপ্তি দুইটাই হচ্ছে বাংলাদেশে? কোন নদীর উৎপত্তি এবং সমাপ্তি দুইটাই হচ্ছে বাংলাদেশে?
এখন আমরা নদীর যে গুরুত্বপূর্ণ উৎপত্তি স্থলগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে আসবো। দেখেন নদীর গুরুত্বপূর্ণ যে উৎপত্তি স্থলগুলো আছে এটা আমরা সুন্দর করে ক্লিয়ার করবো এখন। খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখন দেখেন এই নদীর যে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ নদীগুলো আমরা যেগুলো চিনে থাকি, এই নদীগুলো এখন আমরা সুন্দর করে ক্লিয়ার করব। নদীগুলোর উৎপত্তি স্থল দেখেন, এই জায়গায় হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ এই জায়গা জুড়ে। তো এই জায়গা থেকে উৎপন্ন নদীটার নাম হচ্ছে, এই জায়গা থেকে উৎপন্ন নদীটার নাম হচ্ছে পদ্মা। এই জায়গা থেকে উৎপন্ন নদীটার নাম হচ্ছে ভারতে যেটার নাম হচ্ছে গঙ্গা, সেটা বাংলাদেশে প্রবেশ করে হয় সেটা পদ্মা। এই নদীটা হচ্ছে কোথায় থেকে উৎপত্তি? এই নদীটার উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। কোথায় থেকে? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। ওকে, একটু যারা এখনো মানে হচ্ছে ক্লাসটা শেয়ার করেনি দ্রুত একটু শেয়ার করে ফেলেন তো। এখনো ওই আমরা 500 ঘরেই পড়ে আছি, একটু শেয়ার করেন সবাই, যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ওকে, সবাই একটু শেয়ার করেন তো দ্রুত। মানে আপনারা যুক্ত হয়েছেন অনেক বেশি, বাট শেয়ার করেছেন খুবই অল্প সংখ্যক, এইটা খুবই প্যাথেটিক। একটু ক্লাসটা শেয়ার করে দেন সবাই। হ্যাঁ, এখন আমরা প্রায় 600 ক্রস করে গেছি, সবাই একটু শেয়ার করে দেন। দেখেন এটা হচ্ছে গঙ্গা, বাংলাদেশের নাম ধারণ করে হচ্ছে পদ্মা। তো এই নদীটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে এই পদ্মা, এবং এই নদীতে একটা বাঁধ রয়েছে যেটা হচ্ছে ফারাক্কা বাঁধ, এবং এই নদীর পুরাতন নাম হচ্ছে কীর্তিনাশা। এই নদীর পুরাতন নাম হচ্ছে কীর্তিনাশা। ওকে, এইগুলো আমরা একটু সুন্দর করে মনে রাখবো। এবং এই নদীতে একটা বাঁধ রয়েছে যেটার নাম হচ্ছে ফারাক্কা বাঁধ, যেটা বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ওকে, আশা করি ক্লিয়ার আমাদের কোন নদীর উৎপত্তি, নদীগুলোর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আর উৎপত্তিটা ক্লিয়ার। এইটা হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। সিকিমের পার্বত্য অঞ্চল, এই জায়গা দিয়ে পঞ্চকোট দিয়ে একটা নদী বাংলাদেশে প্রবেশ করে। এই নদীটার নাম হচ্ছে করতোয়া। এই নদীটার নাম হচ্ছে করতোয়া। এবং সিকিমের পার্বত্য অঞ্চল থেকে নীলফামারীতে আরেকটা নদী প্রবেশ করে, এই নদীটার নাম হচ্ছে তিস্তা, যাকে বলা হয় উত্তরবঙ্গের লাইফলাইন। কি বলা হয় তিস্তাকে? উত্তরবঙ্গের লাইফলাইন। ওকে, কি বলা হয় তাকে? হচ্ছে উত্তরবঙ্গের লাইফলাইন বলা হয়। কোন নদীকে? এই তিস্তা নদীকে। এরপর দেখেন এই পাশ দিয়ে বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে যে নদীটা বাংলাদেশে প্রবেশ করে বা নদটা প্রবেশ করে, এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র, যার পুরাতন নাম হচ্ছে লৌহিত্য, এবং উৎপন্ন হয় যে জায়গা থেকে সেটা হচ্ছে কৈলাস শৃঙ্গের, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। কোথায়? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে এই নদীটার কি হয়? উৎপত্তি হয়। আর এইটা হচ্ছে বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। ঠিক আছে, কোনো পুরস্কার দেওয়া হবে না, আপনারা জাস্ট
কৃতজ্ঞতার জায়গা থেকে এই যে আপনাদের টানা ফ্রি ক্লাস চলতেছে, প্রত্যেক দিন টানা ফ্রি ক্লাস, এই ক্লাসগুলোর জন্য হলেও আপনাদের কি কৃতজ্ঞতার খাতিরে ক্লাসগুলো শেয়ার করা উচিত সবার। ওকে, বুঝার স্টাইলটা ইউনিক, বুঝিয়ে বলেন সহজে উত্তর করা যায়। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। দেখেন এই যে নদীগুলো এই জায়গা দিয়ে আসছে, দেখেন অনেকটুকু পথ অতিক্রম করে আসছে না এই নদীটা। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথ অতিক্রমকারী নদী, সেটার নাম হচ্ছে, মানে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে আসে, এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র, যা হচ্ছে প্রাচীন নাম ছিল লৌহিত্য, উৎপত্তি হচ্ছে মানস সরোবর থেকে। এরপর আসেন এই পাশে হচ্ছে একদম নাগামণিপুরের পার্বত্য অঞ্চল, এই জায়গা থেকে দুইটা নদী বাংলাদেশের এদিকে আসে, একটা হচ্ছে ভারতীয় নাম হচ্ছে বরাক, আরেকটা হচ্ছে তুই ভাই, বরাক এবং তুই ভাই। তারপর এই জায়গা পর্যন্ত আসার পর এখানে হচ্ছে আসামের লুসাই পাহাড়। যদি আমরা এই দুইটাই অপশনে দেখি, একদম অরিজিনে গেলে আমরা বরাক এবং তুই ভাইয়ে যাব, আর না হলে হচ্ছে আসামের লুসাই পাহাড়। এখান থেকে হচ্ছে ওই মেঘনা নদীর এই জায়গা থেকে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করে, এক নাম হচ্ছে সুরমা, আর এখানে হচ্ছে কুশিয়ারা, এটা হচ্ছে কুশিয়ারা। এই দুইটা নদী সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। ওকে, সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। ওকে, প্রবেশ করলো দুইটা নদী। এরপর আসেন এই জায়গা হচ্ছে ত্রিপুরার ডুম্বুর পার্বত্য অঞ্চল, এই দুইটা জায়গা থেকে দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করে, এটা হচ্ছে গোমতী আর ওই পাশেরটা হচ্ছে তিতাস। গোমতী এবং তিতাস, এই গোমতী নিয়ে আমাদের কয়েকটা তথ্য জানতে হবে। এই গোমতী নদীতে কখনো জোয়ার ভাটা হয় না, গোমতী নদীতে কখনো কি হয় না, জোয়ার ভাটা হয় না, এবং এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ। এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ। আর বাংলার দুঃখ হচ্ছে দামোদর, বাংলার দুঃখ হচ্ছে দামোদর, চীনের দুঃখ হচ্ছে হুয়াংহো, চট্টগ্রামের দুঃখ হচ্ছে চাকতাই খাল। এগুলো একটু মনে রাখবেন, এটার সাথে যেহেতু আসলো আমি লিখে দিলাম। ওকে, এটার সাথে যেহেতু আসছে আমি কি করছি, এটাও লিখে দিয়েছি। দেখি তো আমি একটু বারবার যে শেয়ার বলছি, কয়জন একটু ক্লাসটা শেয়ার করেছেন, তো জাস্ট দেখি। যুক্ত আছেন আপনারা 600-র মতো শিক্ষার্থী, মাত্র 160 জন শিক্ষার্থী ক্লাসটা শেয়ার করেছেন। তো এর জন্য আমি বারবার বলার পরও কি করেননি, আপনারা সেটা করেননি। এটা মানে হচ্ছে কৃতজ্ঞতার জায়গা থেকেও ক্লাসটা শেয়ার করা উচিত। ওকে, যদি শেয়ার না করেন বা আপনারা আগ্রহ কমিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাসের সংখ্যাও কি করব, কমিয়ে দিব। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা, মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা থেকে এই দিক দিয়ে যে নদীটা বাংলাদেশে প্রবেশ করে এর নাম হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল তাহলে কোথায়, মিজোরামের লুসাই পাহাড় লংলেহ উপত্যকা, মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা থেকে বাংলাদেশের সব থেকে খরস্রোতা নদী এটা হচ্ছে কর্ণফুলী, বাংলাদেশে প্রবেশ করে। ওকে, এটা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করে। আর দেখেন এই পাশ দিয়ে একটা গুরুত্বপূর্ণ নদী, মানে মিয়ানমার থেকে যে নদীগুলো আসে এর মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাফ, নাফ, সাঙ্গু, মাতামুহুরি। দেখেন এই নদীগুলোর মাঝে নাফটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখেন সকল নদী এই দিক থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, এই নদীটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে নাফ। ওকে, এই নদীটার নাম হচ্ছে নাফ নদী। কি নদী, নাফ নদী। এই নাফ নদীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত নির্ধারণকারী নদী। তাহলে দেখেন সকল গুরুত্বপূর্ণ নদীগুলো কি হলো, বাংলাদেশে প্রবেশ করলো, উৎপত্তি স্থলটা আমাদের ক্লিয়ার। এখানে হালদা নদীরটা আগে পড়েছি, হালদা নদীটা কোথায়, খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ। বাকি সকল নদীর উৎপত্তি স্থল দেখেন এই চিত্রেই ক্লিয়ার, গুরুত্বপূর্ণ নদীগুলোর উৎপত্তি স্থল আমাদের খুব সুন্দর করে ক্লিয়ার। ওকে, এরপরে আসেন
যেই প্রশ্নের ব্যাখ্যায় আমরা ছিলাম, এই উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে, তাহলে কোনটা হবে এটার উত্তর? যারা এখনো উত্তর করেননি একটু উত্তর করে দেন তো, এইটার উত্তরটা কি হবে? আর আমি যে এই যে তথ্যগুলো লিখলাম, এই তথ্যগুলো সুন্দর করে মুখস্থ করবেন। ওকে, কোথায় কি রয়েছে খুব সুন্দর করে মুখস্থ করবেন। এই নদীর কোথায়, কোন নদীর উৎপত্তি স্থল। এখন যারা প্রশ্নটির উত্তর করেননি একটু উত্তর করে ফেলেন, এখনো যারা উত্তর করেননি। হ্যাঁ, বাংলাদেশ এবং মিয়ানমারকে সীমান্ত নির্ধারণকারী নদী হচ্ছে নাফ, আর ভারতের সাথে সেটা হচ্ছে হারিয়াভাঙা। ওকে, ভারতের সাথে সেটা হচ্ছে হারিয়াভাঙা। এইটার উত্তর হচ্ছে বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে শেষ। তাহলে সেটা কোনটা হবে? মনু, বাউলাই, তিতাস এগুলো হওয়ার কথা আছে, হালদা যেহেতু আছে এটা বাদ। তাহলে হালদা আর হচ্ছে গুমতি, ফেনী এবং সাঙ্গু। ফেনী তো ডুম্বুর পর্বত অঞ্চল থেকে আসছে, তাহলে এই দুইটার মাঝে একটা হবে। এটা খ কেন হইতে যাবে? এইটার উত্তরটা আমরা নিব হচ্ছে ঘ। এই সাঙ্গু হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে আরাকান, বাংলাদেশের পর্বতে যে আরাকান অংশ, আরাকানের যে বাংলাদেশ অংশ, সেইখান থেকে এই নদীটার উৎপত্তি। এটা নিয়ে যদিও আমাদের কনফিউশন তৈরি হয়, এটার উত্তর আমরা রাখবো হচ্ছে 4। ওকে, পরের প্রশ্নে যাই। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী। দ্রুত উত্তর করে ফেলি সবাই। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের সব থেকে লংগেস্ট রিভার কি হবে? এখানে প্রশ্ন নিয়ে ঝামেলা নেই, আমি হচ্ছে পুরো নদ নদীটা সুন্দর করে ক্লিয়ার করে দিব, তাহলে হচ্ছে আপনাদের নদ নদী নিয়ে আর সমস্যা থাকবে না। ওকে, পরীক্ষা হওয়ার তো অনেক কিছুই সম্ভাবনা রয়েছে, এখন দেখা যাক হয় কিনা। বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী, আগের প্রশ্নে আমরা সুন্দর করে এটার ব্যাখ্যা করেছি। এই নদীর কোথায় উৎপত্তি, কোথায় হচ্ছে কতটুকু দৈর্ঘ্য। বাংলাদেশের সব থেকে দেখেন দীর্ঘতম নদী, পদ্মা। প্রশস্ততম, গভীরতম, এই দুইটা হচ্ছে প্রশস্ততম, গভীরতম মেঘনা। খরস্রোতা, খরস্রোতা হচ্ছে কর্ণফুলী, খরস্রোতা হচ্ছে কর্ণফুলী। তারপর ছোট, অনেক জায়গায় দেখবেন গাঙ্গিনা দেওয়া রয়েছে, গাঙ্গিনা। আবার নবীনতমর ক্ষেত্রে আবার আসে হচ্ছে অনেক জায়গায় দেখবেন হচ্ছে যমুনা দেওয়া, আবার অনেক জায়গায় হচ্ছে দেখবেন বলেশ্বর দেওয়া। আর বাংলাদেশের একমাত্র জীবন্ত সত্তা নদী সেটা হচ্ছে তুরাগ, যেটা টঙ্গীতে অবস্থিত। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে দেখেন দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। এই তথ্যগুলো মনে রাখবেন। বাংলাদেশে সব থেকে নাব্যতম নদী কোনটি? বাংলাদেশের সব থেকে নাব্যতম নদী কোনটি? এই নাব্যতমর সাথে আমরা যে প্রাচীন নামগুলো এটা একটু শিখে ফেলি। দেখেন দেখেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর পুরাতন নাম, যেমন এই দিক দিয়ে আসা নদীটা হচ্ছে যমুনা, এই দিক দিয়ে প্রবাহিত হওয়া নদীটা হচ্ছে যমুনা, আর এই অংশ দিয়ে চলে যাওয়া নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র। তো এই যমুনা নদীর
পুরাতন নাম হচ্ছে জোনাই। ব্রহ্মপুত্রের একটু আগেই পড়লাম, সেটা হচ্ছে লৌহিত্য। এরপর এই দিক থেকে আসা নদী, এটা হচ্ছে পদ্মার হচ্ছে কীর্তিনাশা। এই পাশে ছোট্ট নদীটা হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার পুরাতন নাম হচ্ছে দোলাই। মনে রাখবেন এই নদীগুলোর পুরাতন নাম কোনটার কি আমি বলে দিলাম। বইয়ের দীর্ঘতম নদী মেঘনা দেওয়ার না, দীর্ঘতম নদী হলে হবে পদ্মা, আর গভীরতম প্রশস্তম হলে হবে মেঘনা। একটু আবার তারপরে আপনি তথ্যটা চেক করবেন। ওকে, এগুলো হচ্ছে নদীর পুরাতন নাম। আর নাব্যতম নদী সব থেকে কোনটা? খরস্রোতা হচ্ছে কর্ণফুলী, আর নাব্যতম হচ্ছে সব থেকে মেঘনা। নাব্যতম নদীটার নাম হচ্ছে মেঘনা। ওকে, বাংলাদেশের সব থেকে নাব্য নদী তাহলে কোনটা? সেটা হচ্ছে মেঘনা। এই তো ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল। সুন্দর করে আজকের ক্লাসে শিখলাম, এটা কেউ ভুল করবেন না দয়া করে। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্র নদী আমি একটু হেল্প করি আপনাদের, যেন আপনাদের সুবিধা হয়। দেখেন, একটু হিন্ট দিয়ে দেই যেন আপনাদের সুবিধা হয়। দেখেন এই পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদীটা আসে, বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এই জায়গা থেকে আসে। তাহলে এই অংশটুকু হচ্ছে কোন অংশ? এই অংশ থেকে নদীটার উৎপত্তি হয়। এখন সবাই আশা করি উত্তর পারবেন। এই জায়গা থেকে বাংলাদেশে প্রবেশ করে এই অংশ দিয়ে। প্রাচীন নাম ব্রহ্মপুত্রের হচ্ছে লৌহিত্য, পদ্মার হচ্ছে কীর্তিনাশা, যমুনার জোনাই, আর হচ্ছে বুড়িগঙ্গার হচ্ছে দোলাই। আমার ছেলের বইয়েতে দীর্ঘতম নদী সুরমা না, সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। কিছু কাল আগে হচ্ছে ইসামতিরাও নিয়ে টানাটানি করতো মানুষ। পদ্মা মেঘনা নিয়ে ঝামেলা, সুরমা তো হওয়ারই কথা নয়। দেখেন এই যে নদীটার উৎপত্তি হচ্ছে এই জায়গায়, এইটা উত্তর সবার পারতে হবে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গাস রিভার, আলস, মানস সরোবর লেক, হিমালয়ান পিক। হিমালয়ের তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে, হিমালয়ের কৈলাস শৃঙ্গ মানে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে এই নদীর উৎপত্তি। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে এই জায়গায়, তাহলে এইটাই হচ্ছে, এই জায়গাটুকুই হচ্ছে হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। তো এইখান থেকে যে নদী আসে এটা হচ্ছে ব্রহ্মপুত্র। খুব সুন্দর, সবাই উত্তর করতে পেরেছেন, সেটা হচ্ছে মানস সরোবর লেক। তারপর মাতামুহুরী নদী নিম্নের কোথা থেকে উৎপন্ন হয়েছে? মাতামুহুরী নদী নিম্নের কোথায় থেকে উৎপন্ন হয়েছে? সবাই দ্রুত সময়ের ভিতরে উত্তর করে ফেলেন। মাতামুহুরী নদী, দেখেন অপশন বাদ দিয়ে পারবেন। এইটা কিন্তু আমি এক্স্যাক্টলি পড়াইনি আজকের ক্লাসে। অপশন বাদ দিয়ে ঠিকই আপনারা পারবেন। লামার মইবার পর্বত, খাগড়াছড়ি বদনাতলি পর্বত, আসামের লুসাই পাহাড়, হিমালয়ের কৈলাস শৃঙ্গ। দেখেন এখানে আপনারা সঠিক উত্তর না জানলেও কি করতে পারবেন? অপশন দেখে পারবেন। এরপরে আমরা নদীর মিলনস্থল পড়ব, এর পরের প্রশ্নে আমরা মিলনস্থল পড়ব। দ্রুত উত্তর করে ফেলেন। আমার ক্লাস কোন দিন স্যার? এটার রুটিন দিয়েন। আমার ক্লাসগুলো মেইনলি শুক্রবারে হয়, কিন্তু আজকের ক্লাসটা শুধু শনিবারে হলো। আগের দিন হচ্ছে আমাদের স্যারের সাথে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আমার ক্লাসগুলো শুক্রবারে হয়। দ্রুত উত্তর করেন, দ্রুত। দেখেন হিমালয়ের কৈলাস শৃঙ্গ একটু আগে পড়লেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড়, এখান থেকে হচ্ছে মেঘনা।
খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ, হালদা। এখন অপশন বাদ দিয়ে আপনারা সুন্দর করে উত্তর করতে পারতেছেন, তাহলে এটার উত্তর কি হবে? লামার মইবার পর্বত। লামার মইবার পর্বত থেকে আসে এই মাতামুহুরী। নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে মাতামুহুরী। খুব সুন্দর করে আমরা পারলাম। দেখেন, এই প্রশ্নের পর আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে বাংলাদেশের যে নদ নদীর মিলনস্থলগুলো, এগুলো সুন্দর করে পড়ে আসবো। দেখেন কোন প্রশ্নের আমাদের ছিল এই জায়গায় গুরুত্বপূর্ণ। এখন যে পয়েন্টটা পড়বো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সবাই সর্বোচ্চ মনোযোগ দেন। এখন দেখেন, এই দিক থেকে যে নদীটা আসে, এই দিক থেকে এটা হচ্ছে পদ্মা, আমরা একটু আগে পড়লাম সুন্দর করে। তো এই দিক থেকে আসা নদী তিস্তা, আর এই দিক থেকে আসা নদী ব্রহ্মপুত্র। এরা যে জায়গায় একসাথে মিলিত হয় এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে কুড়িগ্রামের চিলমারি। তাহলে কুড়িগ্রামের চিলমারিতে যে দুইটা নদী একসাথে মিলিত হলো, কুড়িগ্রামের চিলমারিতে যে দুইটা নদী একসাথে মিলিত হলো, এখানে যদি হিবিজিবি হয়ে যায় আমি আবার অঙ্কন করব মানচিত্র, সমস্যা নেই, বলবেন। তাহলে কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হলো কে কে? এই দিক থেকে আসা ব্রহ্মপুত্র আর এই দিক থেকে আসা তিস্তা মিলিত হয়ে সামনের দিকে এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপর এই জায়গাটা হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ। এই জামালপুরের দেওয়ানগঞ্জে হচ্ছে 1787 সালে একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে কি হয়? এই যে ব্রহ্মপুত্র নদের মূল স্রোতটা এই দিক দিয়ে চলে আসে। মূল স্রোতটা হচ্ছে সোজা সামনের দিকে যমুনা নামে প্রবাহিত হয়। সোজা সামনের দিকে কি নামে? যমুনা নামে প্রবাহিত হয়। আর এই দিক দিয়ে চলে যায় হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। এই দিক দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র চলে যায়। ওকে, এদিক দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র চলে যায়। তাহলে এই জায়গায় এসে, আর যমুনা মনে রাখবেন, যমুনা হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি চর সমৃদ্ধ নদী। কি সমৃদ্ধ? চর সমৃদ্ধ। আচ্ছা, দিকগুলো দেখবেন, মানচিত্রের উত্তরের দিকটা উত্তর, মানচিত্রের উপরের দিকটা উত্তর, তারপর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। এখন আপনি ওই মানচিত্র নিয়ে সামনে এভাবে দাঁড়াবেন, হাতের ডান পাশটা হবে পূর্ব, বাম পাশটা হবে পশ্চিম। এই দিক নিয়ে আর সমস্যা হবে না আশা করছি। ওকে, দিক নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করছি। এখন দেখেন, তাহলে যে জায়গায় যমুনা এবং পদ্মা একসাথে মিলিত হলো, যমুনা এবং পদ্মা একসাথে মিলিত হলো, এই জায়গাটা হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ। যে জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ। লেখা বোঝা যায় না, পিডিএফটা নিয়ে নিবেন তাহলে লেখা বোঝা যাবে। ওকে, এখানে হচ্ছে কালার কম্বিনেশনের কারণে হয়তো লেখা বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে দেখেন, এই জায়গায় মিলিত হয় কোথায়? রাজবাড়ির গোয়ালন্দতে পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হলো। তারপর আসেন, এই দিক থেকে আসা সুরমা, এই দিক থেকে আসা কুশিয়ারা যে জায়গায় একসাথে মিলিত হয়, এটা হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ। হবিগঞ্জের আজমেরিগঞ্জে একসাথে মিলিত হয় যে নদী, সুরমা এবং কুশিয়ারা, নাম ধারণ করে হচ্ছে কালনী। কি নাম ধারণ করে তারা? কালনী। কালনী নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয়। এই জায়গায় এসে মিলিত হয় কার সাথে? ব্রহ্মপুত্রের সাথে। কার সাথে? ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় ভৈরব বাজারে। ভৈরব বাজারে মিলিত হয় হচ্ছে কোথায়? কে? কালনী আর হচ্ছে এইদিকে আসা পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হয়ে নাম ধারণ করে মেঘনা, এবং সামনের দিকে মেঘনা নাম ধারণ করে প্রবাহিত হতে থাকে। আর এই জায়গাটা হচ্ছে চাঁদপুর। এই চাঁদপুরে হচ্ছে পদ্মা এবং মেঘনা একসাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে এই বঙ্গোপসাগরে পতিত হয়। দেখেন, এই যে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নদীগুলোর মিলনস্থল। আমি আবার বলবো, সমস্যা নেই, সুন্দর করে আবার বলবো কয়েকবার যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। ওকে, খুব সুন্দর করে আর কয়েকবার বলবো, দেখবেন সুন্দর করে আপনাদের মুখস্থ হয়ে গেছে, এখন আর ঝামেলা হবে না। ওকে, দেখেন, পিডিএফ আপনারা যারা ক্লাস শেয়ার করছেন তারা হচ্ছে ওই আমাদের পেজে পরবর্তীতে আপলোড দেওয়া হবে। ওকে, দেখেন আপনাদের যে আগ্রহ দিন দিন হচ্ছে কমে যাচ্ছে। আসলে ফ্রি জিনিস হলে কি হয়, কিছুদিন পর পর কি হয়ে যায়, ফ্রি এর প্রতি আগ্রহ সবারই কমে যায়। এর জন্য আপনাদের কি করতে হবে, ক্লাসগুলো আমাদের কমিয়ে আনতে হবে, ফ্রি ক্লাসের সংখ্যা।
দেখেন কোথায় ছিলাম আমরা, কোন কোন নদীর গুরুত্বপূর্ণ কোথায় অবস্থান, এইগুলো হচ্ছে আমরা দেখব। পদ্মা নদী মিলিত হয় যমুনার সাথে কোথায়, রাজবাড়ির গোয়ালন্দতে, এই জায়গায় পদ্মা এবং হচ্ছে কে, পদ্মা এবং যমুনা এই জায়গায় মিলিত হয় কোথায়, রাজবাড়ির গোয়ালন্দতে মিলিত হয়। ওকে, তারপর এই জায়গায় কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হয় ব্রহ্মপুত্র আর হচ্ছে তিস্তা। কালার কম্বিনেশন দিয়ে আপনারা বুঝে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আবার বলছি, আরো কয়েকবার বলছি, সমস্যা নেই। দেখেন, এদিক থেকে আসা তিস্তা, এদিক থেকে আসা ব্রহ্মপুত্র মিলিত হয় কোথায়, কুড়িগ্রামের চিলমারিতে। কোথায়, কুড়িগ্রামের চিলমারিতে। তারপর সামনের দিকে ব্রহ্মপুত্র নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয়। এই জায়গায় হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ, এই জায়গা থেকে হচ্ছে যে যমুনা নদীটা, এটা নিচের দিকে কি হয়, নিচের দিকে প্রবাহিত হয়। মনে রাখার আলাদা টেকনিক দিলে পরীক্ষার হলে ওই টেকনিকটাও মনে থাকবে না, এগুলো তেমনি মনে থাকবে না। এই জায়গাগুলো মানচিত্রের সাহায্যে মনে রাখবেন। এই জায়গা থেকে যেটা আসে এটা হচ্ছে কি নদী, যমুনা নদী, সব থেকে বেশি চর সমৃদ্ধ। তাহলে যমুনা এবং পদ্মা মিলিত হয় রাজবাড়ির গোয়ালন্দতে, পদ্মা নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হতে থাকে। এই দিক থেকে আসা সুরমা, এই দিক থেকে আসা কুশিয়ারা মিলিত হয় কোথায়, হবিগঞ্জের আজমেরিগঞ্জ। কালনী নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয়ে এই যে ভৈরব বাজার, এই ভৈরব বাজারে কার সাথে মিলিত হয়, এই দিক থেকে আসা কি নদী, পুরাতন ব্রহ্মপুত্র, আর এই দিক থেকে আসা হচ্ছে কালনী, একসাথে মিলিত হয়। দেখেন, আপনারা ক্লাসের শুরুতে ছিলেন প্রায় 700-র কাছাকাছি, এখন রয়েছেন কত, 500-র মতো। এই যে আপনারা ক্লাস করে চলে যান আসেন, এর জন্য কি মনে হয়, আমাদের স্টুডেন্ট অডিয়েন্স বেশি থাকলে কি মনে হয় যে ক্লাসে সবাই মনোযোগ দিয়ে করতেছে, আমরা কি করব স্বতঃস্ফূর্তভাবে আরো কি করি। আর আমি তো ক্লাসে কখনোই কম বা মানে একটু পড়িয়ে চলে যাবে এরকম টেন্ডেন্সি রাখি না। আপনারা সবাই কি করবেন, শেষ পর্যন্ত ক্লাসগুলোতে থাকবেন। হ্যাঁ, ডিরেক্ট মানচিত্র দিয়ে আমি বুঝাচ্ছি, এটা তো আমাদের মানচিত্রই, তাই না? দেখেন, তারপর এই জায়গায় হচ্ছে মেঘনা নাম ধারণ করে সামনের দিকে এই যে চাঁদপুরে কার সাথে মিলিত হয়, পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়। এরপর দেখেন, এই দিক থেকে আসা হালদা আর এই দিক থেকে আসা কর্ণফুলী যে জায়গায় একসাথে মিলিত হয়, এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট। কোথায়, চট্টগ্রামের কালুরঘাটে, ঠিক আছে, চট্টগ্রামের কালুরঘাটে মিলিত হয়। এই হচ্ছে সবগুলো নদীর মিলনস্থল। ওকে, সবগুলো গুরুত্বপূর্ণ নদীর মিলনস্থল। না মনে থাকলে আমি আবার এটা নিয়ে আলোচনা করব। এখন আসেন যেই প্রশ্নে আমরা ছিলাম, বাংলাদেশে জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদী কোনটি, দ্রুত উত্তর করেন। বাংলাদেশের সীমানায় উৎপত্তি এবং শেষ কোথায়, একটু উত্তর করে ফেলেন, এটা পারবেন। গোমতী, মহানন্দা, কর্ণফুলী এবং হালদা। দেখি দ্রুত উত্তর করেন, এটার উত্তর কি হবে। ঠিক আছে, এখন এটার উত্তর করেন। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি, গোমতী, মহানন্দা, কর্ণফুলী, হালদা, কোনটি? দ্রুত উত্তর করেন সবাই, আমরা তাহলে সবগুলো প্রশ্ন দ্রুত সময়ের ভিতরে শেষ করতে পারবো। সবকিছু সহই দেওয়া যায় পিডিএফটা, সমস্যা নেই।
বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? এটা হচ্ছে হালদা। সবাই উত্তর সঠিক করেছেন, এটা হচ্ছে হালদা। এই উত্তরটা যদি এখন না পারেন তাহলে আমাদের এতক্ষণ যে আমরা মিলনস্থলটা পড়লাম এটা একদম বৃথা। পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে, এটা যদি না পারেন তাহলে হচ্ছে এতক্ষণ পড়াটাই বৃথা। হ্যাঁ, আপনারা সবাই বিজয় যাত্রা থেকে অনেক উপকৃত হয়েছেন, সবাই মানে উপকৃত হচ্ছেন, ইনশাল্লাহ সামনেও হবেন। ওকে, এই প্রশ্নটার উত্তর সবার পারতে হবে, কারণ একটু আগে এটা আলোচনা করেছি। আমি একটা অপশন কমিয়ে দিচ্ছি, দেখেন এই ভৈরব বাজারে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র এবং হচ্ছে কালনি। তাহলে এই অপশনটা একটা অপশন আপনাদের বাদ দিতে পারলেন, এখন বাকিটা উত্তর করেন সবাই। এই প্রশ্নটার উত্তর সবার পারতে হবে, ঠিক আছে? আমি সবার কমেন্টই দেখব। আমি একটা অপশন আরো কমিয়ে দিয়েছি, এটা সবার পারতে হবে, মাস্ট। হ্যাঁ, সবাই উত্তরটা পেরেছেন, ভালো লাগলো যে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করছেন। গোয়ালন্দ ঘাট সেটা হচ্ছে পদ্মা এবং যমুনা, রাজবাড়ির গোয়ালন্দ ঘাট, রাজবাড়ি। পদ্মা এবং যমুনা। দেখেন শাখা নদী এবং উপনদী, পদ্মা মেঘনা, এই দুইটার শাখা নদী উপনদী অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এই দুইটা। দেখেন কোনটি শাখা নদী, আপনারা শাখা নদী উপনদী চিনেছেন। এখন আমি যেগুলো বলবো গুরুত্বপূর্ণ এগুলো জাস্ট একটু মনে রাখবেন। পদ্মার গুলো হচ্ছে দেখেন মহানন্দা, নাগর, মহানন্দা, নাগর, টাঙ্গন, কুলিক, পূর্ণভাবা, এইগুলো হচ্ছে আপনার পদ্মার উপনদী। এইগুলো হচ্ছে পদ্মার উপনদী, এই নদীগুলো হচ্ছে পদ্মার উপনদী। এখন দেখেন এইগুলো হচ্ছে উপনদী, তাহলে শাখা নদী কোনগুলো? পদ্মার শাখা নদীগুলো দেখেন। এবার এটা আমরা উপরে দেখি, শাখা নদী মাথাভাঙা, গড়াই, কুমার। মাথাভাঙা, গড়াই, কুমার, আড়িয়াল খাঁ, এইগুলো হচ্ছে কি পদ্মার, এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। ওকে, এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। দেখেন ক্লিয়ার হয়ে যাবে, আশা করছি এটা সবারই ক্লিয়ার হয়ে যাবে এখন। আর মেঘনার নদীগুলো হচ্ছে গোমতী, শাখা নদীগুলো তিতাস, মনু, বাউলাই, এইগুলো হচ্ছে এর কি নদী? গোমতী, তিতাস, মনু, বাউলাই, এগুলো হচ্ছে এর শাখা নদী। সুন্দর করে মনে রাখবেন। সবাই সঠিক উত্তর করতেছেন, এটা দেখেও ভালো লাগতেছে। ওকে, সবাই সঠিক উত্তর করতেছেন, এটা ভালো লাগতেছে। এখন দেখেন তাহলে এটার উত্তর আপনারা আগেই করে ফেলেছেন। আড়িয়াল খাঁ হচ্ছে
এইটার সঠিক উত্তর। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্নে চলে যাব। এরপরের প্রশ্নে এইগুলো একটু মনে রাখবেন, কি কি বললাম দেখেন। গোমতী, তিতাস, মনু, বাউলাই, এগুলো হচ্ছে কার? মেঘনার। আর এইগুলো হচ্ছে পদ্মার। তারপর বাংলাদেশ এবং মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ এবং মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? একটু উত্তর করে ফেলেন দ্রুত। বাংলাদেশ এবং মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ এবং মিয়ানমার? আজকের ক্লাসে আলোচনা করেছি, সবার পারতে হবে, সবার পারতে হবে, মাস্ট। সবার পারতে হবে এটা। হ্যাঁ, সবার উত্তরই সঠিক হয়েছে। দেখেন, বাংলাদেশের এই দুইটা নদী, আর যেন কোনোদিনও ভুল না হয় যে স্যার এটা আমাকে কি করেছিল, মানচিত্র দিয়ে দেখিয়ে দিয়েছিল, যেন এটা কখনোই ভুল না হয়। দেখেন, এই জায়গা জুড়ে এই দিক দিয়ে বাংলাদেশের সীমান্ত নির্ধারণকারী যে নদী, বাংলাদেশ এবং মায়ানমার, বাংলাদেশ মিয়ানমার যে নদী, সেটা হচ্ছে নাফ। আর এই দিকে যেটা বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশ ভারত, এটা হচ্ছে হারিয়া ভাঙা। খুব সুন্দর করে মনে রাখবেন, এই জায়গায় হচ্ছে হারিয়া ভাঙা। এবং এই নদীর মোহনায় একটা দ্বীপ ছিল, তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটা 2010 সালে সমুদ্রে গর্ভে বিলীন হয়ে যায়, যেটা নিয়ে ভারতের সাথে আমাদের কি ছিল? বিরোধ ছিল। ঠিক আছে, এটা নিয়ে কার বিরোধ ছিল? ভারতের সাথে আমাদের বিরোধ ছিল। দ্রুত এই প্রশ্নটার উত্তরটা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলেন, এটা পরীক্ষায় আসে। ওকে, সবাই সঠিক উত্তর করেছেন আগেও, মানে এই প্রশ্নের উত্তরটা সবাই সঠিক করেছেন আগেই দেখেছি। হ্যাঁ, তাপ নাফ নদী দেখেছিলেন। ওকে, তাহলে এখন আপনাদের এই নদ নদী নিয়ে কি সমস্যা রয়েছে আমাকে জাস্ট একটু জানান। পুরো নদ নদী নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা একটু জানান, একটু দ্রুত সময়ের ভিতরে আমাকে জানান। একটু জানান, সবাই একটু দ্রুত জানান।
কি সমস্যা রয়েছে বা কি বুঝার অপূর্ণতা রয়েছে একটু বলেন। কোনো প্রশ্ন থাকলে একটু বলেন আমাকে দ্রুত। পুরোটা আরেকবার বুঝিয়ে দিব। আচ্ছা, দেখেন পুরোটা আমি একবার পুরোটা রিভিউ দিচ্ছি। দেখেন গঙ্গোত্রী হিমবাহ, এই নদী, এই জায়গা থেকে যে নদীর উৎপত্তি এটা হচ্ছে পদ্মা নদী, ভারতে হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী এবং এই নদীতে একটা বাঁধ রয়েছে সেটা ফারাক্কা, এবং এটা ফারাক্কা বাঁধটা বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার দূরত্বে। তারপর এইদিকে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে দুইটা নদী, একটা হচ্ছে করতোয়া, একটা হচ্ছে তিস্তা। এখন দেখেন এই তিস্তা নদীতে একটা বাঁধ রয়েছে যেটা হচ্ছে গজলডুবা বাঁধ, ভারতের অংশে গজলডুবা, বাংলাদেশের অংশে হচ্ছে তিস্তা বাঁধ। তারপর কৈলাসলিঙ্গের মানস সরোবর থেকে যে নদীর উৎপত্তি এটা হচ্ছে ব্রহ্মপুত্র, যার পুরাতন নাম হচ্ছে লৌহিত্য, বাংলাদেশ সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে আসে। এরপর এখানে হচ্ছে দুইটা নদী সুরমা এবং কুশিয়ারা, বাংলাদেশে প্রবেশ করে সিলেট দিয়ে প্রবেশ করে নাম ধারণ করে বরাক এবং তুইভাই নাম ধারণ করে সুরমা এবং কুশিয়ারা। তারপর এই দিক দিয়ে আসে হচ্ছে গোমতী আর হচ্ছে তিতাস। গোমতী নদীতে একটা বাঁধ রয়েছে যেটা মনে রাখবেন হচ্ছে ডুম্বুর বাঁধ। কি বাঁধ? ডুম্বুর বাঁধ। আর এই বরাক নদীতে যে বাঁধটা এটা হচ্ছে টিপাই মুখ বাঁধ। কি বাঁধ? টিপাই মুখ বাঁধ হচ্ছে এই বরাক নদীতে। এই বাঁধগুলো একটু মনে রাখবেন, ওকে? এই বাঁধগুলো একটু মনে রাখবেন। শাখা নদী, উপনদী। শাখা নদীটা হচ্ছে যেটা হচ্ছে নদীর স্রোতটা নিয়ে বের হয়ে যায়, আর উপনদী হচ্ছে এখানে এসে মিলে। আপনি কয়েকটা নদীর উপনদীগুলো পড়বেন, শাখা নদী পদ্মা আর হচ্ছে মেঘনা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে যমুনা আর ব্রহ্মপুত্র, এই শীতলক্ষা, বুড়িগঙ্গা, এইগুলো আছে না, এই চারটার পড়লে পরীক্ষায় কমন আসে, ঠিক আছে? তারপর দেখেন এখানে হচ্ছে কর্ণফুলী, কোথায়? মিজোরামের লুসাই পাহাড়ে লংলে উপত্যকা থেকে যে নদী এটা হচ্ছে কর্ণফুলী। তারপর এখানে হচ্ছে খাগড়াছড়ি বদনাতলী পর্বত শৃঙ্গ, এখান থেকে যে নদী এটা হচ্ছে হালদা। তারপর নদীগুলো মিলনস্থল পদ্মা এবং যমুনা, রাজবাড়ির গোয়ালন্দ, পদ্মা, তারপর হচ্ছে তিস্তা এবং ব্রহ্মপুত্র, চিলমারি কুড়িগ্রাম, তারপর সুরমা কুশিয়ারা, হবিগঞ্জের আজমেরিগঞ্জ, কালনি আর হচ্ছে ব্রহ্মপুত্র কোথায়? ভৈরব বাজার, তারপর মেঘনা আর হচ্ছে পদ্মা চাঁদপুর, তারপর এই জায়গায় হচ্ছে কালুরঘাটে মিলিত হয় কে কে? হালদা আর হচ্ছে কর্ণফুলী। শেষ শেষ শেষ। ওয়ারি বটেশ্বর হচ্ছে এই যে নরসিংদীতে, এই জায়গায় নরসিংদীতে ওয়ারি বটেশ্বর, এখান দিয়ে পাশ দিয়ে বয়ে যাওয়া নদী হচ্ছে ব্রহ্মপুত্র। ওয়ারি বটেশ্বর ব্রহ্মপুত্র, তারপরে এই যে এই জায়গায় নরসিংদীতে ওয়ারি বটেশ্বর, ওকে? আশা করি নদ নদী নিয়ে আর প্রবলেম নেই আপনাদের, ওকে? নদ নদী নিয়ে আর কোনো প্রবলেম নেই আপনাদের, ওকে? তারপর প্রতিদিনের ন্যায় একসাথে আপনারা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক এবং হচ্ছে প্রধান শিক্ষকের যে প্রিপারেশনটা নিতে চান, এই স্মার্ট প্রিপারেশনের জন্য হচ্ছে এই যে 5 জন শিক্ষক দেখছেন এর তত্ত্বাবধানে হচ্ছে আপনারা কি করতে পারবেন? এই কোর্সটি, পেইড যে আমাদের কোর্সটি রয়েছে এটাতে সবাই আসতে পারবেন। দেখেন এখনো আপনাদের জন্য কি কি আমরা অফার করছি। দেখেন 90টি পরীক্ষা এবং 80+ লাইভ ক্লাস, তারপর হচ্ছে 5টি বিষয়ের প্রিন্টেড লেকচার বুক, আর এই কোর্সের মূল ফি হচ্ছে 2799 টাকা। 50% ডিসকাউন্টে আপনি পাচ্ছেন মাত্র 1399 টাকায়, ওকে? পাচ্ছেন। মানচিত্র দেখে তো মাথার উপর দিয়ে যায়, কি বলেছেন বুঝিনি। হ্যাঁ অবশ্যই ক্লাস নিব, কৃষি সম্পদ থেকে সব অবশ্যই ক্লাস নিব। তো যারা এখন ভর্তি হবেন, দ্রুত সময়ের ভিতরে যারা ভর্তি হবেন তারা হচ্ছে এখনই লাইভে আমি থাকা অবস্থায় আপনারা হচ্ছে এই পেইড গ্রুপটাতে অ্যাড হতে পারবেন দ্রুত সময়ের ভিতরে। তো আপনাকে কি করতে হবে? বিকাশ, রকেট, নগদ, এটা এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে হচ্ছে আপনি সেন্ড মানি করার পর হচ্ছে লাস্ট যে 2টা ডিজিট থাকে এটা আপনি ইনবক্স করলে আপনাকে হচ্ছে এখনই অ্যাড দেওয়া হবে। তো লাইভে থাকা অবস্থায় আপনারা যারা ভর্তি হবেন তারা দ্রুত সময়ের ভিতরেই কিন্তু পেইড গ্রুপে অ্যাড হতে পারবেন। তো সবাই দ্রুত সময়ের ভিতরে হচ্ছে যারা আজকে ভর্তি হবেন তারা দ্রুত সময়ের ভিতরে হচ্ছে ইনবক্স করে ফেলেন এই নাম্বারে সেন্ড মানি করে, ওকে? সবাই দ্রুত সময়ের ভিতরে সেন্ড মানি করে
তালপট্টি দ্বীপ হচ্ছে কোথায়? হারিয়াভাঙ্গা নদীর মোহনায়, সেটা হচ্ছে তালপট্টি দ্বীপ। ওকে, সবাই যারা ভর্তি হওয়ার জন্য ছিলেন, পুরো ক্লাসটা জুড়ে যারা ছিলেন, তারা হচ্ছে সেন্ড মানি করে ইনবক্স করে ফেলেন, তাহলে আমি ক্লাসে থাকা অবস্থায় আপনাকে অ্যাড দিতে পারবো। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে একটু বলে ফেলেন যে কোনো প্রশ্ন রয়েছে কিনা। আচ্ছা, অনেকেই ক্লাসের প্রশংসা করতেছেন, অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে ক্লাসের প্রশংসা করছেন বা ক্লাসটা শেষ পর্যন্ত করেছেন। যারা ভর্তি হবেন দ্রুত সময়ের ভিতরে হচ্ছে সেন্ড মানি করে লাস্ট 2 ডিজিট হচ্ছে ইনবক্স করলে আপনাকে সিক্রেট গ্রুপে এখনই অ্যাড দিয়ে দিচ্ছি, লাইভে আপনাকে অ্যাড দিয়ে দেওয়া হবে। কোনো প্রশ্ন, কোর্স সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে একটু দ্রুত বলে ফেলেন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটু দ্রুত বলে ফেলেন, কোনো জিজ্ঞাসা রয়েছে কিনা। আবার নেক্সট শুক্রবার, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ ক্লাস পাবেন। আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ ক্লাস পাবেন। মনু, বাউলাই, তিতাস, এইগুলো আপনি আমাদের যে প্রথম ফ্রি ক্লাসের যে প্রথম ক্লাসটি ছিল মানচিত্র নিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এই ক্লাসটা করলেই কিভাবে হচ্ছে মনে রাখতে পারবেন, তাহলে আপনি ওই উপায়টা পেয়ে যাবেন। ঘুমতি, তিতাস, মনু, বাউলাই এগুলো। এখন 5 নাম্বার একজন জানতে চেয়েছেন, 5 নাম্বার কি ছিল? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। ওকে, হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। লাস্ট ডিজিট হচ্ছে 286। আপনার টাকাটা আসে আপনাকে ইনবক্স, এখনই আপনাকে গ্রুপে অ্যাড দেওয়া হবে। ওকে, 5 নাম্বারটার উত্তর হচ্ছে হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। পেইড ব্যাচের রুটিনটা, আচ্ছা পেইড ব্যাচের রুটিনটা হচ্ছে আপনাদের প্রকাশ করে দেওয়া হবে যেন আপনারা দেখে ভর্তি হতে পারেন। হ্যাঁ ইলা আপু, আপনার টাকাটা এসেছে, আপনাকে দ্রুতই অ্যাড দিয়ে দেওয়া হবে। আপনি একটু পেজে মেসেজ দিয়ে রাখেন, পেজে মেসেজ দিলে এখনই অ্যাড করে দেওয়া হচ্ছে।
তারপর লাস্ট ডিজিট হচ্ছে 404। আপনার টাকাটা আসছে, দ্রুত আপনাকেও সিক্রেট গ্রুপে অ্যাড দেওয়া হবে, আপনি একটু মেসেজ করে রাখেন। লেকচার বুক ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনাদের এলাকায় একটা নদী আছে, সেটা দিয়ে পার হওয়া যায়, কিন্তু এটাকে কেন করলো না? ঠিক আছে, বুঝতে পেরেছি, এটাকে ভারতের সাথে যাওয়া যায় হেঁটে। ওকে, আরেকজন যিনি 404, তার টাকাটা আসে, আপনি একটু পেজে মেসেজ দেন, এখনই আপনাকে অ্যাড দিয়ে দেওয়া হচ্ছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে, এখনো কোর্স সম্পর্কে কোনো কিছু জানার থাকে, একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। পদ্মার শাখা নদীগুলো হচ্ছে আপনার মাথাভাঙা, গড়াই, কুমার, এইগুলো আড়িয়ালখা। মাথাভাঙা, গড়াই, কুমার, আড়িয়ালখা, এইগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। ঠিক আছে, তো যারা এখনো ভর্তি হননি তারা হচ্ছে ওই যে নাম্বারটাতে সেন্ড মানি করে আপনারা হচ্ছে পেজে লাস্ট 2 ডিজিট হচ্ছে ইনবক্স করলে ইনশাল্লাহ আপনারা দ্রুত সময়ের ভিতরে অ্যাড হয়ে যেতে পারবেন।
এই ক্লাসের রুটিন